দেখ আগের দিন প্যান জিনিসটা বুঝিয়েছিলাম, প্যান জিনিসটা বলেছিলাম, ঠিক আছে, প্যানের ডেফিনেশনটা বলে দিয়েছিলাম। বা কখনো কখনো তোকে যদি পরীক্ষা যদি কোশ্চেন দেয় কেমন দিতে পারে, প্যানের যদি শর্ট নোট দিতে পারে, প্যানের শর্ট নোট দিলে আগের দিন যেটা লিখেছিলাম সেটা লিখে দিলি, আগের দিন যেইটুকু লিখেছিলাম সেইটুকু লিখে দিবি, তারপরে এখান থেকে দুটো তিনটে পয়েন্ট, মানে এখন যেটা বলবো সেই দুটো তিনটে পয়েন্ট লিখলে হয়ে যাবে। বা আমি এখন যেই কোশ্চেনটা করাচ্ছি, কোশ্চেনটা কি বলছে কি জানিস তো, কোন কোন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্যান নাম্বার লিখতেই হবে, কোন কোন ট্রানজ্যাকশনে প্যান নাম্বার লিখতে হবে। দেখ কয়েকটা নাম লিখেছি হোয়ার টু কোড প্যান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা শর্ট কোশ্চেন আসতে পারে 5 নম্বর, শর্ট কোশ্চেন মানে 5 নম্বর দিতে পারে। তো কোন কোন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক তোরা সবাই জানিস, তোরা তো কমন কথাগুলো জানিস, কিন্তু যেইগুলো জানিস না সেইগুলো এখানে লেখা আছে। অনেক 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 ট্রানজ্যাকশনই আছে, সব ট্রানজ্যাকশন তো লেখা সম্ভব নয়, ট্রানজ্যাকশন তো প্রচুর আছে, ঠিক আছে। তো আমি কয়েকটা নাম লেখার চেষ্টা করেছি। প্রথমে কি লেখা আছে দেখ, সেল অর পারচেস অফ আ মোটর ভেহিকেল অর ভেহিকেল আদার দেন টু হুইলার ভেহিকেল। বুঝতে পেরেছিস তো? তুমি যদি বুঝতে পারছিস তো দেখ লাইনটা পড়ে বুঝেছিস, সেল অর পারচেস, মোটর ভেহিকেল বা শুধু ভেহিকেল সেল করো বা পারচেস করো, সেক্ষেত্রে তোমার প্যান নাম্বার দিতেই হবে। তবে টু হুইলারের ক্ষেত্রে কিন্তু প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়। কি বললাম বোঝা গেল, মাথা থাকলো? বুঝতে পেরেছিস? এটা একদম এই জিনিস তুই তো জানিস ভালো মতন, কিছুদিন আগেই কিনে এনেছিস একটা টু হুইলার। আচ্ছা, 2 নম্বর কি বলেছে, এটা কি লিখেছে, অল সাচ ট্রানজ্যাকশন, সমস্ত ট্রানজ্যাকশনের কথাই বলা হচ্ছে। 2 নম্বর বলেছে ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ওপেন করতে, ব্যাংকেই অ্যাকাউন্ট ওপেন করি, বলছে আদার দ্যান টাইম ডিপোজিট, টাইম ডিপোজিট মানে অনেকটা ফিক্সড ডিপোজিটের মতন কাজ করে, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট বলতে পারিস, ঠিক আছে। অ্যান্ড আ বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে, তো উইথ আ ব্যাংকিং কোম্পানি অর কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে। তো ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যাংকে যদি তুমি কোনো অ্যাকাউন্ট ওপেন করো সেখানে তোমাকে কি দিতেই হবে, সেখানে তোমাকে প্যান নাম্বার দিতেই হবে, বুঝতে পারছিস তো? কিন্তু কোথায় কোথায় প্যান নাম্বার না দিলেও চলবে, আদার দ্যান টাইম ডিপোজিট আর বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট। বুঝতে পারলি ব্যাপারটা? 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর বলেছে কি, পেমেন্ট টু, জেনারেলি এটা হয় না, হতেও পারে, পেমেন্ট টু আ হোটেল অর রেস্টুরেন্ট এগেনস্ট আ বিল অর বিল অ্যাট এনি ওয়ান টাইম। তুই রেস্টুরেন্ট বা হোটেলে গেছিস, ঠিক আছে, তো ধর বিল হয়ে গেছে 50,000 টাকার বেশি, তখন প্যান নাম্বার দিতেই হবে। বলি এরকম হয়? হ্যাঁ, হতে পারে না কেন? তুই ধর কারোর অ্যানিভার্সারি হয়েছে, সমস্ত অনুষ্ঠান পুরো হোটেলেই করে দেয়, এখন 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 এরকম করছে অনেকে, তো 50,000 টাকার বিল হতেই পারে, ঠিক আছে। বা কিছুদিন আগে আমি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে খেতে গেছিলাম, ওরা বাইরে থেকে এসছে, ওরা এখানে কোথায় বাড়ি ভাড়া করবে, একদম একদম পুরো মানে 4-5 দিনের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়েছে। একটা নিউ টাউনের ওখানে একটা বড় রেস্টুরেন্ট বুক করেছে, তো ওখানেই মোটামুটি 150 জন লোককে নিমন্ত্রণ করে দিয়েছে। তো 150 জন লোক নিমন্ত্রণ করে দিয়েছে, তাহলে 150 জন লোকের মোটামুটি অ্যারেঞ্জ করতে নিশ্চয়ই তুই বুঝতেই পারছিস, তো 50,000 টাকা বেশি তো হবেই, মানে এরকম অনুষ্ঠান হয়। তুই ভাবিস কি একটা রেস্টুরেন্টে খেতে কি 50,000 টাকা বিল হয়? হতে পারে। তো আমার কথাটা বুঝতে পারলি তো কি বললাম? বা দেখবি কেউ হোটেলে থাকতে যায়, থাকে না, 50,000 টাকার বেশি যদি বিল হয়, ঠিক আছে, তখন কিন্তু তোকে প্যান নাম্বার দিতেই হবে। তো বুঝতে পারছি এগুলো। তা বলে ওপেনিং আর ডিম্যাট অ্যাকাউন্ট, ডিম্যাট দেখবি অনেকে দেখবি কেউ যদি শেয়ার কিনে, আজকে যদি শেয়ার কিনতে যায় তাহলে আমাকে ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। তো ডিম্যাট অ্যাকাউন্ট যদি তুমি খোলো তাহলে প্যান নাম্বার দিতেই হবে। তারপর কি বলছে, পেমেন্ট টু আ মিউচুয়াল ফান্ড অর পারচেস অফ ইটস ইউনিটস। এই যেমন বলছিলাম কিছুদিন আগে, বলছিলাম এসআইপি, মিউচুয়াল ফান্ড অনেকে পারচেস করে, মিউচুয়াল ফান্ড পারচেস করলে তোমাকে প্যান নাম্বার দিতে হবে, ঠিক আছে, তো বুঝতে পারছিস তো? তো এখানে বলা আছে, তারপর বলছে পেমেন্ট টু আ কোম্পানি অর অ্যান ইনস্টিটিউশন ফর অ্যাকোয়ারিং ডিবেঞ্চার্স অর বন্ড ইস্যুড বাই ইট। ডিবেঞ্চার কিনলেও তোকে কি করতে হবে? ও আচ্ছা, এটা বলিনি, এখানে কি বলেছে, এখানে 50,000 টাকার বেশি হতে হবে, মানে আমরা কোনো মিউচুয়াল ফান্ড পারচেস করছি, সেই ট্রানজ্যাকশনটার জন্য 50,000 টাকা যদি বেশি হয় প্যান নাম্বার দিতে হবে। এটা ডিবেঞ্চারের ক্ষেত্রে 50,000 টাকা বেশি হলে প্যান নাম্বার দিতে হবে। ডিপোজিট উইথ আ ব্যাংকিং কোম্পানি অর কোঅপারেটিভ ব্যাংক অর পোস্ট অফিস। তো পোস্ট অফিস হোক, এই কিছুক্ষণ আগেই বললাম, ব্যাংকে দেখবি, ব্যাংকে যখন ডিপোজিট ফর্ম ফিল আপ করি না, দেখবি ওখানে লেখা থাকে, উপরে লেখা থাকে, দেখেছিস তো, ডিপোজিট 49,999, তুমি যদি 49,999 টাকা, মানে 50,000 টাকা যদি তুমি ডিপোজিট করো একদিনে মাথায় রাখবি, একদিনে যদি 50,000 টাকার বেশি ডিপোজিট করি, 50,000 বা 50,000 টাকার বেশি যদি ডিপোজিট করি, তাহলে প্যান নাম্বার লিখতেই হবে। দেখবি উপরে দেখবি তোর ডিপোজিট ফিল আপ দেখবি, ডিপোজিট ফর্মে দেখবি উপরে লেখা থাকে প্যান নাম্বার, ডান দিকে লেখা থাকে, বুঝতে পারছিস তো, লেখা থাকে। তাই সেরকম কি বলেছে, এখানেই বলেছে ব্যাংকে যদি ডিপোজিট করি বা কোঅপারেটিভ ব্যাংক বা পোস্ট অফিস, তো ক্যাশ ডিপোজিট ইয়েটা কি দিয়েছে, 50,000 টাকার বেশি। এনি ওয়ান ডে, মাথায় রাখবি কিন্তু, এটা মাথায় রাখবি, সারা বছরের না, একদিনের কথা বলেছে। আর কি বলেছে, পারচেস অফ ব্যাংক ড্রাফট
ব্যাংক ড্রাফট তো বুঝতেই পারছিস ব্যাংক ড্রাফট জিনিসটা কি, জানি আমরা। তারপর পে অর্ডারটাও জানিস। আর কি বলেছে, আর বলেছে হচ্ছে তোর ব্যাংকার্স চেক ফ্রম আ ব্যাংকিং কোম্পানি আর কোঅপারেটিভ ব্যাংক। এক্ষেত্রে কি বলে, পেমেন্ট ইন ক্যাশ অফ অ্যান অ্যামাউন্ট 50,000 ডিউরিং দ্য ওয়ান ডে। একদিনে যদি 50,000 টাকার বেশি হয় তাহলে কি কি ট্রানজ্যাকশন দেখলি তো, ব্যাংকার্স চেক, পে অর্ডার আর কি ব্যাংক ড্রাফট। 50,000 টাকার বেশি যদি হয় তাহলে প্যান নাম্বার দিতে হবে। আর কি বলেছে, পেমেন্ট অ্যাজ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম টু অ্যান ইনসিওরার। তো এলআইসি করি আমরা, এলআইসি যে এলআইসির টাকাটা পেমেন্ট করি না, বলছে অ্যামাউন্ট এগ্রিগেটিং টু মোর দেন 50,000 ইন আ ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ারে যদি 50,000 টাকা বেশি যদি এলআইসি দেওয়া হয় তাহলে তোকে প্যান নাম্বার দিতেই হবে। তো বুঝতে পারছিস তো, এখনো শেষ হয়নি, আরও অনেক ট্রানজ্যাকশন দেবো। মানে বুঝতে পারছিস, খুব সোজা, এগুলো কঠিন না, একদমই সোজা কোশ্চেনটা হেভি ইজি কোশ্চেন। ঠিক আছে, তো তোরা কি কি নাম্বার জানতি বল, প্যান নাম্বার কোথায় কোথায় দিতে হয়, তোরা জানতি, কয়েকটা তো জানতি, বাট এখানে তোকে অনেক কিছু পড়তে হবে তোকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। দেখিস না অনেক জায়গায় লেখা থাকে না, প্যান ম্যান্ডেটরি, প্যান বাধ্যতামূলক, তাই না? তো এইগুলো প্যান কার্ড তো সবাই করতে পারে, কিন্তু সব জায়গায় প্যান নাম্বারটা দেওয়া বাধ্যতামূলক নয়, কোন কোন জায়গায় দিতেই হবে সেইগুলো এখানে পয়েন্টগুলো বলছে। আরও কয়েকটা পয়েন্ট লেখাচ্ছি। ও তারপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তাই না, ওখানেও কিন্তু প্যান নাম্বার দিতে হবে। আচ্ছা, আর কি পয়েন্ট বলেছে, 10 নম্বর বলেছে সেল অর পারচেস অফ সিকিউরিটিস আদার দ্যান শেয়ারস। শেয়ার ছাড়া তুমি যদি সিকিউরিটি বেচো বা কেনো, সেক্ষেত্রে ট্রানজ্যাকশানটা যদি এটা এটা 1 লাখ না, এটা নতুন নিয়ম 1 লাখ হয়েছে, একদম আপডেটেড নিয়ম হচ্ছে 1 লাখ। কিন্তু আপডেটের আগে কত ছিল, 50,000 টাকা ছিল। ঠিক আছে, এটা পরের বছর থেকে 1 লাখ হয়ে যাবে। এই যে এটা যেটা 1 লাখ লিখলাম না, এটা 50,000 করে দে। আর আগে যেইগুলো কি বলেছিলাম, আগে যেইগুলো 50,000 লিখেছিলাম ওইগুলো 25,000 করে দে। কি বললাম বুঝতে পারলি, আগে যেইগুলো 50,000 লিখেছিলাম সেইগুলো 25,000 করে দে সব কটা। আগে যেইগুলো 50,000 করেছিলাম সেইগুলো সব কটা 25,000 করে দে। কারণটা বুঝতে পারছিস তো, এটা এর পরের বছর থেকে ওই নিয়মটা হবে। আমরা যে আগে 50,000 যেটা লিখলাম সেটা পরের বছর থেকে, তার পরের বছর থেকে ওটা 50,000 হবে, কিন্তু এই বছর 25,000 টাকা। ঠিক আছে, তো এই অ্যাসেসমেন্ট ইয়ারে 25,000 টাকা। তো এটাই বলছিলাম, এটা কত লিখলাম দেখেছিস তো, 50,000 টাকা। সব 25 হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলো সব 25 হয়ে যাবে। কত করে দিবি সব কটা ওই নিচের দিকে গুলো না হাফ, একটু আসতে কোনটা সব কটা মানে কি, আমি ট্রানজেকশন বলেছি। খাতাটা দে, খাতাটা 1 মিনিট দে, খাতাটা 1 মিনিট দে। এই দেখ, ওই যে হোটেল যেটা ছিল, হোটেলটা 25,000 টাকা করবি। 3 নম্বরটা, 3 নম্বর যেটা হোটেল ছিল ওটা 50,000 ছিল, তো ওটা 25,000 টাকা করে দে। ঠিক আছে, তো হোটেলটা 25,000 টাকা করেছিস তো। আর কিছু 25 করতে হবে না, ওই একটাই, বাকিগুলো সব ঠিকই আছে, বাকিগুলো সব ঠিক আছে। হ্যাঁ, হোটেলটাই 25। ঠিক আছে, তো হোটেলটাই ওটা ভুল হয়েছে দেখা, হোটেলটা শুধু 25,000 হচ্ছে আর বাকি সবই 50 আছে। ঠিক আছে, তো এই দেখুন তারপর কি বলেছে, সেল অর পারচেস বাই এনি পারসন, এই সেল অর পারচেস বাই এনি পারসন অফ শেয়ারস অফ আ কোম্পানি নট লিস্টেড ইন আ রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ। ওই একই নিয়ম। ঠিক আছে, একই নিয়ম, 50,000 টাকা। তা বলছে সেল অর পারচেস বাই এনি ইমুভেবল প্রপার্টি। ঠিক আছে, সেল অর পারচেস ইমুভেবল প্রপার্টি। ঠিক আছে, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে নতুন নিয়ম 10 লাখ হয়েছে, কিন্তু আগে 5 লাখ টাকা ছিল। ঠিক আছে, তো নতুন নিয়ম মানে আপডেটেড ভার্সন, যেটা কিন্তু নেক্সট অ্যাসেসমেন্ট ইয়ার থেকে চালু হবে। এই 10 লাখ টাকাকে তুই 5 লাখ টাকা কর, এটাকে 5 লাখ টাকা কর, এটাকে 5 লাখ টাকা কর। আর কি বলেছে, পারচেস অফ জুয়েলারি, যদি জুয়েলারি যদি কেনা হয়, জুয়েলারি ক্ষেত্রে লিমিট কত বেঁধে দিয়েছে, জুয়েলারি ক্ষেত্রে লিমিট হচ্ছে 5 লাখ টাকা। তো মানে কি বললাম বুঝতে পারলি, অ্যামাউন্টগুলো দেখে নিয়েছিস তো। শুধুমাত্র হোটেলের ক্ষেত্রে 25,000 টাকা কর, বাকি যা ছিল সব ঠিক আছে, শুধু হোটেলটাই চেঞ্জ কর। কেন আমি কি করলাম, কি বলতো, আমি আপডেটেডটা করলাম না, এখন যেটা চালু হয়েছে সেটা পরের বার অ্যাসেসমেন্ট ইয়ার থেকে চালু হবে। কিন্তু আমাদের যে বইতে বলছে, বইতে আমি যেটা বললাম আগে, যেটা হোটেলটা 50 লিখেছিলাম, তোদের বইতে 25 বলছে। 10-এরটা, হ্যাঁ 10-এরটা 50,000 টাকা যেমন লিখেছি ঠিকই আছে। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা সব। তার মানে পরীক্ষা যদি কোশ্চেন দেয় প্যান নাম্বার কোথায় কোথায় কোড করা উচিত আমি বলে দিলাম। ঠিক আছে, তো বোঝা গেল তো। এবার কিছু অঙ্ক করব। ঠিক আছে, তো এ দেখ 37-এর অঙ্কটা দেখ কি বলেছে,
বলছে নান টু ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশান ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। বলছে লস ফ্রম বিজনেস 8 লাখ টাকা। কোশ্চেনটা মন দিয়ে পড়, তারপর কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কী করতে বলেছে। তারপর বলেছে মানে বিজনেস থেকে লস কেজি 8 লাখ টাকা। ক্যাপিটাল গেইন দু রকমের হয়, একটা লং টার্ম হয় আর একটা শর্ট টার্ম হয়। এখানে কোন ক্যাপিটাল গেইন বলেছে? লং টার্ম ক্যাপিটাল লস। লং টার্ম ক্যাপিটাল লস কত বলেছে? 5 লাখ টাকা। দেখ দুটো লস হয়ে গেছে। তারপর হাউস প্রপার্টি থেকেও লস দিয়েছে 1 লাখ টাকা। বলেছে কি ডাজ নান্টু রিকোয়ার টু সাবমিট রিটার্ন। বলছে নান্টুর কি রিটার্নটা সাবমিট করা উচিত? এবার নান্টু মানে তোরা বুঝতেই পারছিস কোন পার্সনের মধ্যে পড়ে, ওই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? আচ্ছা, তারপর বলছে অলসো স্টেট দ্য কনসিকুয়েন্স ফর নন ফাইলিং অফ রিটার্ন, হোয়াট ইজ দ্য ডিউ ডেট অফ সাবমিশন অফ সাচ রিটার্ন। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম তোরা একটু মনে আছে কিনা জানি না, পার্টনারশিপ বিজনেস, তাই তো? মানে বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে আর কোম্পানির ক্ষেত্রে রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক, সে প্রফিট হোক বা লস হোক, এটা বলেছিলাম তো। কিন্তু এটা পার্টনারশিপ বিজনেস বলেনি। এটা কি বলেছে? এটা একজন ইন্ডিভিজুয়াল নর্মাল পার্সন, ঠিক আছে, নর্মাল পার্সন। তো নর্মাল পার্সন ইন্ডিভিজুয়াল এসএসসি ইজ নট কম্পালসারি। দেখ কী বলছি, অ্যান্সারটা বলছে এখানে, বলে দিয়েছে। বলছে আ ইন্ডিভিজুয়াল এসএসসি ইজ নট কম্পালসারি রিকোয়ার্ড টু ফার্নিশ রিটার্ন অফ লস। তার মানে ও এটা কোনো কম্পালসারি নয়, যেহেতু ও ইন্ডিভিজুয়াল, মন দিয়ে শোন, যেহেতু ও ইন্ডিভিজুয়াল তাই ওর লস রিটার্নটা সাবমিট করা কখনোই বাধ্যতামূলক নয়। However, the following losses cannot be carried forward if the return of loss is not submitted. তবে একটা কথা বলেছে আন্ডার সেকশন 139(1) যদি ও রিটার্ন সাবমিট না করে তাহলে কিন্তু ক্যারি ফরওয়ার্ডের বেনিফিট পাবে না। বলেছিলাম, মনে পড়ছে? সব এইগুলো বলেছিলাম। লস রিটার্ন এর জন্য তোকে কী পড়তে হয়েছিল? লস রিটার্ন যদি ভালো করে না পড়ি সেটা বলতে পারবি না। শুনছিস তো? লস রিটার্ন কী বলেছিলাম? কোনো ইন্ডিভিজুয়াল ও লস রিটার্ন সাবমিট নাও করতে পারে, হ্যাঁ, তবে যদি যেইগুলো লস হয়েছে ওইগুলোর যদি ও ক্যারি ফরওয়ার্ড করতে চায় তাহলে কিন্তু ওকে রিটার্ন সাবমিট করতেই হবে। একমাত্র কোনটার জন্য এক্সেপশন ছিল? হাউস প্রপার্টির লস হলেও ও যদি রিটার্ন সাবমিট না করেও হাউস প্রপার্টি ক্যারি ফরওয়ার্ডের সুযোগ পাবে, কিন্তু বাকিগুলো সুযোগ পাবে না। মনে পড়েছে? এই জন্য তোকে লস অফ রিটার্নের থিওরিটা একবার পড়ে নিতে হবে। একবার পড়লেই এইগুলো, এই কোশ্চেনটা কিছুই ছিল না। বল কিছু ছিল কোশ্চেনটার মধ্যে? এখানে এটাই বলেছে। বল আমাকে, বল তোরা বল কিছু কি বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি বল। লস রিটার্ন মনে আছে? লস রিটার্ন কি বলেছিলাম? লস রিটার্ন বলেছিলাম কোনো এসএসসি, ইন্ডিভিজুয়ালের কথাই বলি, ইন্ডিভিজুয়াল যদি লস খায়, আমাদের 5টা হেড স্যালারি থেকে জীবনে কোনোদিন লস খাবে না, হাউস প্রপার্টি থেকে লস খেতে পারে, বিজনেস থেকে লস খেতে পারে, আর কি লস খেতে পারে? ক্যাপিটাল গেন থেকে লস খেতে পারে, আদার্স সোর্স থেকে লস খেতে, সব জায়গা থেকে লস খেতে পারে। ঠিক আছে, ও যদি রিটার্ন যে এই জায়গা থেকে লস খেয়েছে যদি সেট আপ করতে চায় বা ক্যারি ফরওয়ার্ড করতে চায় তাহলে কিন্তু ওকে রিটার্ন সাবমিট করতেই হবে। তবে হাউস প্রপার্টিটা কোনো ম্যাটার করে না, হাউস প্রপার্টি ও রিটার্ন সাবমিট করুক বা না করুক ও বেনিফিটটা পাবে। বোঝা গেল? এটাই তো ছিল, এটাই কোশ্চেন বলেছে। তো এরকমই পরীক্ষায় দিতে হবে। ধর এটা দিয়েছিল, পরীক্ষা যেমন দিয়েছিল এটা 5 নম্বর দিয়েছিল, এটা 5 নম্বর দিয়েছিল, শুধু এটার জন্য 2 নম্বর, এটার জন্য 2 নম্বর। মানে বুঝতে পারলি কোশ্চেনটা কিছু ছিল না কোশ্চেনটার মধ্যে, বুঝেছিস? 2 নম্বর পয়েন্ট বলেছে অলসো স্টেট দ্য কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ রিটার্ন। ঠিক আছে তো? আর বলছে হোয়াট ইজ দ্য ডিউ ডেট। ও যদি রিটার্নটা সাবমিট করে তাহলে ওর ডিউ ডেট কত বল দেখি, আমাকে বল। সবাই জানি আমরা ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেটই হচ্ছে 31শে জুলাই, যদি সে অডিট না করে। এটা বলতে হবে তো কি, যদি অডিটিংয়ের মধ্যে না থাকে। অডিটিং থাকলে তখন ডেট চেঞ্জ হয়ে যায়। কি অডিটিং থাকলে? 30শে নভেম্বর, সরি নভেম্বর না, 30শে সেপ্টেম্বর। বোঝা গেল কি বললাম? যদি অডিটটা যদি কম্পালসারি হয় তাহলে কিন্তু 30শে সেপ্টেম্বর, আর অডিট যদি কম্পালসারি না হয় তাহলে 31শে জুলাই। ব্যাস, কিছুই ছিল না অঙ্কটার মধ্যে, এইটুকু ছিল 5 নম্বর। বুঝেছিস তো? তাহলে অ্যান্সারটা তো নিজের মন মতন লিখে নিবি। আচ্ছা দেখ, এর পরের অঙ্কটা পড়ছি, দেবাশিস দেখে নে, ওটা টুকে নিতে পারবি। দেখ বলছে কি রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাজ পার প্রভিশন অফ 139(1), ঠিক আছে তো, অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। বলছে 1 নম্বর বলছে মিস্টার রহমান আর স্যালারিড এমপ্লয়ি অফ ক্যালকাটা বেসড কোম্পানি হ্যাভিং ট্যাক্সেবল ইনকাম 4 lakhs for the previous year 2019-20, whose due date of filing income tax return 30th November 2020। ঠিক আছে, তো মিস্টার রহমান কি বলেছে? মিস্টার রহমান হচ্ছে একটা স্যালারিড এমপ্লয়ি। তোকে কারেক্ট অ্যান্সার জানতে চেয়েছে, তোরা নিজেই বুঝতে পারছিস। ভালো করে শোন, কোশ্চেনটা মন দিয়ে পড়, কোশ্চেনটা মন দিয়ে পড়িস, তোরা অ্যান্সার দিতে পারবি।
বলছে মিস্টার রহমান হচ্ছে স্যালারিড এমপ্লয়, মানে ও চাকরি করে, মানে ওর ইনকামটা কোথায় যাবে, ইনকাম ফ্রম স্যালারিতে যাবে। তো ওর ট্যাক্সেবল ইনকাম কত হয়, 4 লাখ টাকা। তো মিস্টার রহমান আগে আমি তাদের হিন্টস দিচ্ছি অ্যান্সারটা দেওয়ার জন্য। প্রথমে আমাদের যখন রিটার্ন সাবমিট করি না, আমাদের বলতে হয় সেটা কোন কোন পার্সনের মধ্যে পড়ছে। মিস্টার রহমান কোন পার্সনের মধ্যে পড়ছে, ইন্ডিভিজুয়ালের রুল কি, যদি অডিট করা না হয় কত তারিখে রিটার্ন জমা করতে হয়, 31শে জুলাই। তাহলে এখানে ওর যে দিয়েছে অ্যান্সার ঠিক দিয়েছে না ভুল দিয়েছে, ভুল দিয়েছে। তাহলে অ্যান্সার কারেক্ট অ্যান্সার কত হবে, 31শে জুলাই, ব্যাস হয়ে গেল। বল বুঝেছিস কি বুঝিস নি। তারা বলেছে কি 2 নম্বর বলেছে মিস্টার রাঘব আর স্যালারিড এমপ্লয়ি অফ টাটা মোটরস হ্যাভিং ট্যাক্সেবল ইনকাম 8 লাখ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20 অ্যান্ড ফেল টু ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। সেই ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করতে পারিনি, মানে ফেল করেছে রিটার্নটা ফাইল। তা আমরা কি শিখেছিলাম, কেউ যদি টাইমের মধ্যে যদি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে না পারে, তাহলে তার কাছেও একটা টাইম থাকে যেই টাকার ও বিলেটেড রিটার্ন করতে পারবে। সেই অ্যাসেসমেন্ট ইয়ারে 31 মার্চের মধ্যে ওকে রিটার্ন জমা করলেই হবে। কি তাই বলেছিলাম তো, না না মার্চ বলেছিলাম, এন্ড অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, এন্ড অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার মানে তোর তাহলে সে বিলেট রিটার্ন জমা করতে পারবে। তাহলে ও রিটার্ন করেছে, এখানে কি বলেছে, হি ওয়ান্টস টু ফাইল বিলেটেড রিটার্ন, ঠিক আছে কোনো অসুবিধা নেই। দ্য টাইম লিমিট অফ ফাইলিং বিলেটেড রিটার্ন 31 মার্চ 2022। তাহলে আমি বলবো এটা ভুল দিয়েছে, কারণ কি আমাদের প্রিভিয়াস ইয়ার 19-20 হলে অ্যাসেসমেন্ট ইয়ার কত 2021, তার মানে ওর লাস্ট টাইম থাকবে 31শে মার্চ 2021, ওরা দিয়েছে 31 মার্চ 2022, তাহলে ভুল দিয়েছে। বোঝা গেল ব্যাপারটা, কোশ্চেনগুলো বুঝতে পারছিস তো, এরকম সোয়া কোশ্চেন, কত ইজি কোশ্চেন দেবাছিস, বুঝতে পারছিস কিছু। এটা কেন বুঝিস, কেন থিওরিগুলো পড়িস না, এরকম শুধু 1 লাইন করে লিখতে হবে, এক একটা নাম্বার জন্য 5 নম্বর 5টা কোশ্চেন তোকে কারেক্ট, না না পুরো কথাটা লিখতে পারি না, কথাটা লিখতে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা বোঝ, তুই যদি ওই থিওরিটা না পড়তি, এখন কেন সোজা লাগছে জানিস, বিলেট রিটার্ন জানা আছে বলে সোজা লাগছে, আর যদি জানা না থাকতো কত কঠিন লাগতো ব্যাপারগুলো, বুঝতে পারছিস তো ব্যাপারটা। এই জন্য কোনো জিনিসের আগে বেসিক কনসেপ্ট জানা দরকার, তাহলে অঙ্ক করা যায়। 3 নম্বর বলেছে মিস্টার আনন্দ আ বিজনেসম্যান। তো বিজনেসম্যান কোন ক্যাটাগরির মধ্যে পড়ে জানিস তো, এটা তো ওই ইয়ের মধ্যে চলে যাচ্ছে, এটা ফার্ম, তাই তো, না ফার্ম হবে না, সরি একটু পড়ে নিই আগে একটু। মিস্টার আনন্দ আ বিজনেসম্যান ফাইল বিলেটেড রিটার্ন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। হি ওয়ান্টস টু সাবমিট রিভাইস রিটার্ন 31শে মার্চ 2021, ও রিভাইস রিটার্ন করতে চায়, ঠিক আছে তো, মানে ও টাইমের মধ্যে রিটার্ন জমা করতে পারেনি, বিলেটেড রিটার্ন করেছিল, এখন ওই বিলেটেড রিটার্নটা ও রিভাইস করতে চায়, ঠিক আছে তো। আফটার হি ডিসকভার দ্যাট হি ফেল টু ক্লেম ডিডাকশন অ্যালাইবেল আন্ডার সেকশন 80। 3 নম্বর তো কোশ্চেনটা বুঝেইছিস, আমি শিখিয়েছিলাম কি জানিস, বিলেটেড রিটার্ন। ও দেখ রিভাইস রিটার্ন কি, ও যখন রিটার্ন সাবমিট করেছিল সে রিভাইস রিটার্ন অরিজিনাল রিটার্নটাকেও বিলেটেড, অরিজিনাল রিটার্নটাকেও ও রিভাইস করতে পারে, আবার বিলেটেডটাকেও রিভাইস করতে পারে। ও বিলেটেড রিটার্নটাকে রিভাইস করছে, কারণ ও যখন বিলেটেড রিটার্ন সাবমিট করেছিল তখন ডিডাকশন দিতে ভুলে গেছে বা সময় মতন করতে পারেনি, তো এখন সেটা করতে চায়, সেটাই করতে পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কিন্তু তার টাইম লিমিট থাকে, একটা নির্দিষ্ট একটা টাইম লিমিট থাকে। এগুলো সব রিভাইস রিটার্ন আগের ক্লাসে পড়ালাম, রিভাইস রিটার্ন জিনিসটা কি বলেছে। 4 নম্বর বলছে মেসার্স এবিসি। আচ্ছা এই মেসার্স এবিসি সিওসি এটা কোন পার্সনের মধ্যে পড়ছে, মেসার্স এবিসি এটা তো ফার্মের মধ্যেই পড়ছে, এটা তো ফার্ম। আর কলকাতা বেস পার্টনারশিপ ফার্ম ইজ রিকোয়ার্ড টু গেট ইটস অ্যাকাউন্ট অডিটেড আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। দ্য ডিউ ডেট অফ ফাইলিং ইনকাম ট্যাক্স রিটার্ন অফ দ্য ফার্ম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 19-20 উইদিন 31 জুলাই 2020। তো তোরা নিজেরা জানিস, তোরা নিজেরা বল পার্টনারশিপ ফার্মের ডিউ ডেট কী ছিল, বল দেখে নে, পাতাওয়ালটা দেখে নে। আমি তো লিখেছিলাম রিটার্নগুলো সাবমিট করার 3টে ডেট বলেছিলাম তো, একটা বলেছিলাম 31শে জুলাই, একটা বলেছিলাম 30শে নভেম্বর, একটা বলেছিলাম 30শে সেপ্টেম্বর। তো বল পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে রুলটা কি বলেছিল, কত তারিখে, 30শে সেপ্টেম্বর। আর অডিটিং অডিটটা ঠিক আছে, তাহলে বুঝতে পারলি এটা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে রিটার্ন সাবমিট করার ডেটটা কত, 30শে সেপ্টেম্বর। তো বুঝতে পারছিস কত, দেখেছিস কি কিছু নেই, কত ইজি ইজি কোশ্চেন। 5 নম্বর বলছে মিস অঙ্কিতা ইজ দ্য ওয়ার্কিং পার্টনার অফ আ পার্টনারশিপ ফার্ম অ্যান্ড দ্য অ্যাকাউন্টস অফ দ্য ফার্ম ইজ রিকোয়ার্ড টু বি অডিটেড। তার মানে বুঝতে পারছিস তো, অঙ্কিতা একজন ওয়ার্কিং পার্টনার পার্টনারশিপ বিজনেসের, অডিট করতে হবে। তো অডিটের নিয়ম বলেছিলাম তো, তো ট্যাক্স অডিট করতে হয়, সেক্ষেত্রে ডেট কত বলেছিলাম, অডিটের ডেট দেখে নে 30 সেপ্টেম্বর 2020, বেশ হয়ে গেল। তাহলে দিই 5টা পয়েন্ট দিয়েছে, তাহলে বুঝতে পারলি অঙ্কটা, বুঝতে পারলি এরকম অঙ্ক দিয়েছিল একবার, 2টো অঙ্ক বুঝতে পারলি তো, ক্লিয়ার হয়েছে তো। আচ্ছা দেখ এরপরে কত নম্বর অঙ্ক তোরা দেখ,
নাম্বারটা ঠিক মনে পড়ছে না, আমি কোশ্চেনটা পড়ছি। হ্যাঁ কোশ্চেনটা পড়ছি। হ্যাঁ ভালো অঙ্ক দিয়েছি, আমি জিজ্ঞাসা করবো একজন করে, প্রথমে সে অসিকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কোশ্চেনটা পড়ছি। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং পার্সন হ্যাভ টু ম্যান্ডেটরি ফার্নিশ দেয়ার রিটার্ন অফ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। দেখ এই কোশ্চেনটা যে দিয়েছি এটা জানার জন্য তুই ওই তিনটে জিনিস জানলেই হবে। প্রথম ক্লাসটা রিটার্ন অফ ইনকাম জানলেই তুই এটা পারবি বলতে। প্রথম কোশ্চেনটা বলছে মিস্টার চৌধুরী, প্রথমে বল এটা কোন পার্সনের মধ্যে পড়ে? চৌধুরী বল। ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালের রিটার্ন সাবমিট করার ডেট বল কি ছিল? 31 জুলাই। ঠিক আছে তো? অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, মানে 31 জুলাই অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। এর এজ বলেছে 52 বছর বলেছে। আচ্ছা আমাকে বল দেখি জিন্ময়, বল দেখি এই রিটার্ন অফ ইনকামটা কি বলেছিল? কারা কারা রিটার্ন সাবমিট করার রুলটা কি বলেছিলাম? কন্ডিশনটা কি ছিল? কি বলেছিলাম মনে আছে? রিটার্ন সাবমিট করার রুলটা কি ছিল? বলেছিল যদি প্রিভিয়াস ইয়ারে যদি আমাদের ইনকাম যদি মানে বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে, গ্রস টোটাল ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে তাহলে তোমাকে রিটার্ন সাবমিট করতেই হবে। বলেছিলাম তো? বলেছিলাম তো? তো মিস্টার চৌধুরী, তার বয়স 52 বছর, তার গ্রস টোটাল ইনকাম কত বলে? 3 লাখ টাকা। বল না, ও কি বেসিক এক্সেমশন লিমিট ক্রস করেছে? হ্যাঁ ক্রস করেছে, তাহলে ওকে রিটার্ন সাবমিট করতেই হবে। বলি এখানে আবার বলেছে টোটাল ইনকাম আফটার ডিডাকশন 2 লাখ টাকা। এটা কোনো ম্যাটার করে না, আমি বলেছিলাম তো এটা। মনে পড়ছে? বল 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 বল, মনে পড়ছে? আমার ডিডাকশন জানার দরকারই নেই, আমাকে জানতে হবে জিটিআই যদি বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে তাহলে তোমাকে রিটার্ন সাবমিট করতেই হবে। কত তারিখের মধ্যে? 31 জুলাই অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যান্সার কি বলেছে? অ্যান্সার কি হবে দেখ, এখানে বলেছে ইয়েস অ্যাজ ইজ গ্রস টোটাল ইনকাম এক্সিট বেসিক এক্সেমশন লিমিট। ঠিক আছে তো? হ্যাঁ করেছে। তো এখানে কোশ্চেনটা কি জানতে চেয়েছিল বল? রিটার্নটা সাবমিট করতে হবে কিনা? হ্যাঁ রিটার্নটা সাবমিট করতে হবে। এখানে অ্যান্সার কি? হ্যাঁ রিটার্নটা সাবমিট করতে হবে। শুনছিস তো কি বললাম? অ্যান্সারটা বুঝিস তো? দেখ 5টা দিয়েছে, এক একটার জন্য 1 নম্বর করে, এটা 1 নম্বর পেয়ে গেলি তুই। তোকে তো অ্যান্সারটা কি লিখতে হবে? হ্যাঁ হিজ গ্রস টোটাল ইনকাম এক্সিট বেসিক এক্সেমশন লিমিট। ক্লিয়ার অ্যান্সার। 2 নম্বর বলেছে মিসার্স রক্সি, এটা পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে রিটার্ন সাবমিট করার ডেট কি বল? 31 সেপ্টেম্বর। আচ্ছা ওর কোনো লিমিট ছিল? আচ্ছা ওর কোনো ওর কোনো লিমিট ছিল কত তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে? মানে ওর কোনো লিমিট ছিল যে এত টাকা হলে তুমি রিটার্ন সাবমিট করো? কোনো নিয়ম ছিল না, প্রফিট হোক বা লস হোক ওকে রিটার্ন সাবমিট করতেই হবে। তো এখানে বলেছে ওর টোটাল ইনকাম ছিল প্রিভিয়াস ইয়ারে 50,000 টাকা। বলছে হ্যাঁ পার্টনারশিপ ফার্মকে রিটার্ন সাবমিট করতেই হবে, তাতে ওর প্রফিট হোক বা লস হোক, ও যত টাকাই সেল করুক না কেন ওকে রিটার্ন সাবমিট করতেই হবে। ঠিক আছে? যেমন কি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পারলি লিমিট, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একটা জিনিস কি দেখলি? একটা লিমিট বেঁধে দিয়েছে, কিন্তু পার্টনারশিপ ফার্মে কোনো লিমিট নেই, প্রফিট হোক বা লস হোক রিটার্ন সাবমিট করতেই হবে। 2 নম্বর হলো। 3 নম্বর বলছে শ্রীমতী আর বোস এজ 62 ইয়ার্স, তার টোটাল ইনকাম পড়েছে 2,80,000। নিয়ম কি ছিল? 62 ইয়ার্স মানে সিনিয়র সিটিজেন। দেখ আমি বলেছিলাম আমরা ইন্ডিভিজুয়াল 3 রকমের হয়েছিল। একটা হচ্ছে 60 বছর অবধি হলে 2.5 লাখ টাকা, 60 থেকে 80 বছর অবধি হলে 3 লাখ টাকা, আর 80 বছরের ঊর্ধ্বে হলে মানে 80 থেকে 100 বছরের মধ্যেই আশা করি সব মরে যায়, তো 80 থেকে 100 বছরের মধ্যে ওটা 5 লাখ টাকা। তাহলে এটা কত বলেছে? 60 বছর থেকে 80 বছরের মধ্যে কত? 3 লাখ টাকা লিমিট। তো 2,80,000 গ্রস টোটাল ইনকাম, তার মানে ওকে রিটার্ন সাবমিট করার দরকার নেই। ঠিক আছে তো? তাই বলে নো অ্যাজ হার গ্রস টোটাল ইনকাম ডাজ নট এক্সিট বেসিক এক্সেমশন লিমিট, তো ওর রিটার্ন সাবমিট করার দরকার নেই। বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? ভাব কোশ্চেনগুলো খুব কঠিন লাগছে? কিছুই নেই বলে। কেন কঠিন লাগছে না জানিস? কেন কঠিন লাগছে না? কারণ ওই তুই আগে 2-3টে ক্লাস করেছিস, রিটার্ন অফ ইনকাম সম্পর্কে ডিটেলসটা একটু জেনে নিস, তাই কঠিন লাগছে না। আর যদি ওই থিওরি না জানিস তাহলে অঙ্কগুলো খুব কঠিন লাগবে। এগুলো তুই যাই অঙ্ক দিক তুই পেরে যাবি কিন্তু। এবার বলছে কি আর লিমিটেড কিসের মধ্যে পড়ছে? কোম্পানির মধ্যে পড়ছে। বল কোম্পানির নিয়ম কি বলেছিলাম? আরে প্রফিট হোক বা লস হোক কোম্পানিকে তো রিটার্ন সাবমিট করতেই হবে। ঠিক আছে তো? আচ্ছা আমি তোদের এমনি একটা কোশ্চেন করি, বল দেখি পার্টনারশিপ ফার্মকে কত % ট্যাক্স দিতে হয়? করেছি তো 30%। আরে ভুলে গেলে পার্টনারশিপ ফার্মকে 30% ট্যাক্স দেয়, আর কোম্পানিকেও 30। কিন্তু কোম্পানি যদি ফরেন হয় তাহলে 40। ক্লিয়ার? এই জিনিসগুলো কতগুলো আমি পড়াতে পড়াতে হয়তো এটা এর মধ্যে দরকার নেই বলার, তো বলে দিলাম, তো নিজে মনে থাকলো ব্যাপারটা। তো এবার বলেছিল কি ইয়েস কোম্পানি ইজ রিকোয়ার্ড টু ফাইল ইটস রিটার্ন অফ ইনকাম ইরেসপেক্টিভ অফ ইটস সাইজ অফ টার্ন ওভার অর ইনকাম, মানে যাই ইনকাম করুক না কেন ওকে রিটার্ন সাবমিট করতেই হবে। লাস্ট শ্রীমতী আই সিং এজ 50 ইয়ার্স হুজ টোটাল ইনকাম 2,40,000 টাকা, তো ওকে কি রিটার্ন সাবমিট করতে হবে? হ্যাঁ বল। এবার পরে বলেছে বিফোর অ্যাডজাস্টমেন্ট অফ আনঅ্যাবজর্ব বিজনেস লস, তো ভাব বিজনেস লস
ও যদি এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চায় তাহলে তো ওকে রিটার্ন সাবমিট করতেই হবে, নাহলে তো ক্যারি ফরওয়ার্ডের বেনিফিটটা পাবে না। এখানে কি লিখেছে, অ্যান্ড এসএসসি ইজ নট কম্পালসারিলি রিকোয়ার্ড টু ফার্নিশিং রিটার্ন অফ লস। দেখ, ও লস রিটার্ন সাবমিট করা কোনো বাধ্যতামূলক নয়, বলেই নি করতে হবে, তখনই করতে হবে যদি তুমি বেনিফিট নিতে চাও। তুমি যে বিজনেস থেকে যে লস হয়েছে না, ওর রিটার্নটা যদি ওটা যদি তুমি সেট আপ বা ক্যারি ফরওয়ার্ড করতে চাও তাহলে কিন্তু তোমাকে রিটার্ন সাবমিট করতে হবে। এখানে এইসবই বলেছে। হাউএভার বিজনেস লস ক্যান নট বি ক্যারি ফরওয়ার্ড ইফ দ্য রিটার্ন অফ লস ইজ নট সাবমিটেড উইদিন দ্য টাইম লিমিট। ব্যাস, বুঝে গেলি অঙ্কটা? বুঝেছিস তো? তার মানে এই জিনিসগুলোই বলেছে, তার মানে বুঝতে পারলি? এইগুলো পড়বি, এরকম দেয় পরীক্ষায়। তোর পরীক্ষায় এবার দেবে কিনা সেটা পরের ব্যাপার, বাট এরকম টাইপের কোশ্চেন না। কোশ্চেন কিন্তু খুব একটা হার্ড করে না, কোশ্চেন খুব ইজি করে। জানতে হবে, জেনে পরীক্ষার হলে যেতে হবে, না জেনে সাজেশন বেস করে গেলে তো পরীক্ষা পারবি না কখনো করতে। ঠিক আছে, হয়ে গেল।